অর্থনীতি ও প্রযুক্তি খাতে ঢাকা বেইজিং একটি চুক্তি ও 8টি সমঝোতা। চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। রোহিঙ্গা প্রত্যাবাসনের ভূমিকার আহ্বান। Bangladesh is the most densely populated country in the whole world. We believe that in the entire world. And every day it is becoming more dense. কমলাপুরে ট্রেনের একই টিকিট ফটোশপ করে বারবার বিক্রির অভিযোগ। ইলিয়টগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে দাউদকান্দিতে 12 কিলোমিটার যানজট। ছুটির দিনে জমজমাট ঈদ শপিং। শেষ সময়ে জুতা ও প্রসাধনীর বিক্রি বেড়েছে, ব্র্যান্ড শপে অফারের ছড়াছড়ি। ঈদের আগে বেড়েছে সব ধরনের মাংসের দাম, তরল দুধের দাম চড়া, বেশি দামে বিক্রি হচ্ছে সবজিও। সিজনাল যে জিনিসটা সেটা আপাতত সরবরাহ একেবারেই কম। ঈদ সামনে এই জন্য একটু টাইসের জন্য দামটা বেশি উঠতে দেয়। এবং 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মিয়ানমার। থাইল্যান্ডে ধসে পড়েছে ভবন, কম্পন অনুভূত বাংলাদেশেও। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমরা প্রসংবাদ জুড়ে দুইজন, আমি তানজিলা খান্নি এবং আমি তানজিম শাফিন। রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনকে শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে তিনি আহ্বান জানান। এ সময় জুলাই অভ্যুত্থান ও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, এদিকে দ্য প্রেসিডেন্সিয়াল হাউসে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টার সময় দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। বিস্তারিত বেলায়েত হোসাইনের প্রতিবেদনে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উষ্ণ অভ্যর্থনায় সিক্ত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেইজিংয়ের দ্য গ্রেট হল অব দ্য পিপলে শুরু হয় বহুল কাঙ্ক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক। দুই রাষ্ট্রনেতার আন্তরিক আলোচনায় স্মরণ করা হয় উভয় দেশের দীর্ঘদিনের সম্পর্ক। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। জুলাই বিপ্লবের কথা উল্লেখ করে তিনি বলেন, এই আন্দোলন একটি নতুন বাংলাদেশ গড়ার পথ তৈরি করেছে। আলোচনার শুরুতেই প্রধান উপদেষ্টা শি জিনপিংকে বলেন, রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে চীনকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। উভয় দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় এই সংকট সমাধানের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, অতীতে চীন থেকে উচ্চ সুদ হারে যেসব ঋণ নেওয়া হয়েছে তা কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। প্রফেসর ইউনূস তার বক্তব্যে চায়নার সাথে বাংলাদেশের যে হিস্টোরিক্যাল যে কানেকশন সেগুলো বলেছেন। এবছর যে আমাদের সাথে চায়নার যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের 50 বছর পূর্তি উপলক্ষে সেটা বলেছেন, এবং চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। এবং আরেকটা কথা, যেটা এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল, যে চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা। পরে প্রধান উপদেষ্টা বেইজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়ালে চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি বিনিয়োগ সংলাপে অংশ নেন। বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সম্পর্কে চীনা বিনিয়োগকারীদের অবহিত করেন তিনি। সংলাপে তিনি বলেন, নেপাল, ভুটান ও 7 সিস্টার সহ এই অঞ্চলের ভূ রাজনৈতিক উন্নয়নে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। Bangladesh overcame all the terrible things that happened to Bangladesh in recent years and emerged as a completely new nation because of the young people. And they talk about, young people talk about creating new Bangladesh. You are invited to be part of that new Bangladesh. It's not only business, it's a transformation. It's a mission. While you do your business, you accomplish things right in front of your eyes. A new generation of young people emerging. And because of you, because you located your industry, you located your business, it's not really clear.
একই স্থানে পরপর আরও 3টি গোল টেবিল আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা। টেকসই অবকাঠামো, জ্বালানি, বিনিয়োগ, উৎপাদন ও বাজারের সুযোগ এবং সামাজিক ব্যবসা নিয়েও আলোচনা হয় বৈঠকগুলোতে। প্রধান উপদেষ্টার 4 দিনের এই চীন সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির। এছাড়াও রয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোর্শেদ। আগামীকাল পিকিং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। বেলায়েত হোসাইন, এখন, বেইজিং, চীন। চীনের বেইজিংয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই খবরে আমরা দেখছিলাম সহকর্মী বেলায়েত হোসেনের প্রতিবেদনে। তার কর্মসূচির বিস্তারিত জানতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন বেলায়েত হোসেন। বেলায়েত, একটু জানতে চাই, একটি চুক্তি ও 8টি সমঝোতার কথা আমরা জেনেছি, এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে। মেম, কিছুক্ষণ আগে বাংলাদেশ এবং চীনের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে বাংলাদেশ এবং চীনের মধ্যে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্বাক্ষর হয়েছে। আমি যদি একটু আপনাকে বিস্তারিত জানিয়ে দিই, আসলে চুক্তিটি হয়েছে মূলত বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এছাড়া ধ্রুপদী শিল্পকর্মে অনুবাদ, উৎপাদন, সাংস্কৃতিক ঐতিহ্য, সংবাদ বিনিময়, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে সহযোগিতা সম্পর্কিত আরও 8টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর পাশাপাশি বিনিয়োগের বিষয়ে বাংলাদেশের সঙ্গে চীনের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়ে গেছে, এটি জানানো হয়েছে। চীন বাংলাদেশে শিল্প অর্থনৈতিক অঞ্চল শুরু করার ঘোষণা দিয়েছে। মোংলা বন্দরে আধুনিকরণের জন্য এবং সম্প্রচারের জন্য একটি বাণিজ্যিক চুক্তি, একটি রোবট ফিজিওথেরাপি এবং পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদানের বিষয়ে আরও 5টি ঘোষণা করা হয়েছে চীনের পক্ষ থেকে। মোটামুটি এখন পর্যন্ত বাংলাদেশ এবং চীনের এবং প্রধান উপদেষ্টাকে যে সফর, এই সফরকে ঘিরে এখন পর্যন্ত যদি প্রাপ্তির জায়গাটি বলি, এখন পর্যন্ত এটি। আর এর বাইরে যেটি বারবারই বলা হচ্ছিল যে প্রধান উপদেষ্টা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তা মহাপরিকল্পনার যে জট খুলে যাওয়ার আশা করা হচ্ছে, সে বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন যে দুই রাষ্ট্রনেতা এক হলে নিশ্চয়ই তিস্তা নিয়ে কোনো না কোনো আলোচনা হয়েছে, তবে সেটি হয়তো কোনোভাবে এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। এর বাইরে একটু বলে রাখতে চাই যে প্রধান উপদেষ্টা আজকে সকালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। তিনি একটি ব্যবসায়ীদের শীর্ষ ব্যবসায়ী, এখানকার যারা শীর্ষ ব্যবসায়ী নেতা রয়েছেন তাদের সঙ্গে সংলাপে অংশ নিয়েছেন। সেই সংলাপে কিন্তু অনেকটা তিস্তার বিষয় এক ধরনের দেওয়া হয়েছে। ভারতের 7 যখন চলে এসেছিল তখন কিন্তু তিস্তার প্রসঙ্গ দিয়ে চলে আসে। একদম খুব পরিষ্কারভাবে বলেছেন নেপাল, ভুটান এবং 7 সিস্টার্স এই অঞ্চলের ভূরাষ্ট্রিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন চীনের শক্তিশালী সহায়তা, শক্তিশালী ভূমিকা তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এর পাশাপাশি চীনের সঙ্গে বাংলাদেশের যে আন্তঃযোগাযোগ, অর্থনৈতিক যোগাযোগ, বাণিজ্যিক যোগাযোগ, এই বিষয়গুলো নিয়ে তো আলোচনা হয়েছে। আমরা দেখেছি যে এখানে প্রধান উপদেষ্টা সকাল থেকেই একের পর এক বৈঠকে অংশগ্রহণ করেছেন। চীনের উপরাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন, চীন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং এখানে যারা বড় বড় বিনিয়োগকারী আছেন, বিনিয়োগকারীদের নেতারা রয়েছেন, তাদের সঙ্গে তিনি কথা বলেছেন। বাংলাদেশের খাদ্যপণ্য আমদানি রপ্তানি করার ক্ষেত্রে চীনের সঙ্গে আলোচনা হচ্ছে, আরও নানা বিষয়ে আলোচনা হচ্ছে। আজকে এই যেই আনুষ্ঠানিকতা রয়েছে প্রধান উপদেষ্টার, বেশ কয়েকটি বৈঠকে তিনি অংশ নেবেন আজকে সন্ধ্যা নাগাদ পর্যন্ত। আর সন্ধ্যায় তিনি ইফতার আয়োজনে অংশ নেবেন। আগামীকাল তিনি পিকিং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং সেখানে তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। তো এখনকার মতো এই ছিল আমার কাছে, পরবর্তীতে আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চীনের বেইজিং থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বেলায়েত হোসেন। ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সুযোগকে কাজে লাগিয়ে গড়ে উঠছে প্রতারক চক্র, যারা একই টিকিটের তথ্য ফটোশপ করে বিক্রি করছেন একাধিক যাত্রীদের কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এই চক্রের কবলে পড়ে অনেক যাত্রী প্ল্যাটফর্মে এসেও ফিরে যাচ্ছেন। এদিকে সকাল থেকে বেশিরভাগ ট্রেন শিডিউল মাফিক ছেড়ে গেলেও অনেক যাত্রীকেই ট্রেনের ছাদে উঠে বাড়ি পথে রওনা দিতে দেখা গেছে। দেলোয়ার দোলনের প্রতিবেদন। ঈদে বাড়ি যেতে হবে, তাই তো নির্ধারিত ট্রেন ধরতে প্ল্যাটফর্মে যাত্রীদের এমন হুড়োহুড়ি। কামরা পরিপূর্ণ হওয়ায় অনেকে ছুটছেন ছাদে।
ট্রেন ছেড়ে যাওয়ার আগে হুইসেল বেজে উঠতেই তৎপরতা বাড়ে রেল সংশ্লিষ্টদের। ছাদে উঠে পড়া যাত্রীদের নামাতে চলে তোড়জোড়, যদিও তা কালক্ষেপণী মাত্র। ছেড়ে যায় ট্রেন। শুক্রবার সকালে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ধূমকেতু যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে, ছেড়ে যায় ৩৫ মিনিট দেরিতে। এছাড়াও জামালপুরের উদ্দেশ্যে ট্রেন ছাড়ে ২৬ মিনিট দেরিতে। মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মহুয়া কমিউটার প্ল্যাটফর্ম ছাড়ে ১৬ মিনিট পর। বড় ধরনের কোনো বিপর্যয় না থাকায় স্বস্তি ছিল যাত্রী মনে। সকালে আসছি তো এই কারণে ভোগান্তি হয় না। যাত্রী বেশি, অসংখ্য যাত্রী, টিকিট পাওয়াটা একেবারেই অসম্ভব। মানে অনলাইন জগৎ আইসা মানে টিকিট সব শেষ। ঈদের সময় তো একটু ভোগান্তি হবেই। ট্রেন তো দাঁড়িয়েছে প্রায় এক ঘন্টা হয়ে গেল। দাদু দাদি আনা ভাইয়া মানা চাচু জেঠি এদেরকে দেখা হবে। আগে এসে অনেক ভালো হয়েছে, আমার ব্যাগটুক নিয়ে আসছি তো আমি সুন্দর মতো বসে রয়েছি। আর যারা এখন উঠতেছে এখনো ব্যাগ নিয়ে উঠতে পারতেছে না। শতভাগ অনলাইনে টিকিট বিক্রিকে প্রতারণার ফাঁদ পাচ্ছে একটি চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সক্রিয়, ফটোশপের মাধ্যমে এডিট করেও এক টিকিট বারবার বিক্রি করছে চক্রটি, যা ধরা পড়ছে প্ল্যাটফর্মে প্রবেশে ৩ স্তরের নিরাপত্তায়। আসলে কিছু যাত্রী বিভিন্ন কম্পিউটার দোকান বা নিজের আইডিতে টিকিট না কেটে কম্পিউটার দোকানের সহযোগিতা নিচ্ছে। তো ওনারা মানে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে একই টিকিট খালি নাম ঠিকানা মানে ওদের নাম বসায় দিচ্ছে। কমলাপুর স্টেশন ম্যানেজার জানালেন, বড় ধরনের কোনো বিপর্যয় এখন পর্যন্ত ঘটেনি। অনেক যাত্রী পূর্বের অভিজ্ঞতা থেকে কোচ খালি নেই ভেবে ছাদে উঠে পড়ছেন। মূলত তাদের ছাদ থেকে নামাতে কিছুটা সময় দেরি হচ্ছে। আপনারা দেখতেছেন আমরা 3 স্তরে প্রবেশ পথে 3 স্তরে চেকিং করতেছি, যাতে টিকিট যার ভ্রমণতার এটা নিশ্চিত করা যায়। এর পরবর্তীতে ট্রেনে উঠার পরেও ট্রেনেও চেকিং আছে, গন্তব্য স্টেশনেও চেকিং আছে। আর নিরাপত্তার বিষয়টা আপনারা এখানে দেখতেছেন, আমাদের জিআরপি, আরএনবি, এপিবিএন সদস্য, আনসার সদস্য এবং র্যাবরাও টহলে আছে। ঈদ উল ফিতর উপলক্ষে রেলওয়ের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। ঈদযাত্রার টিকিট বিক্রি শেষ করে ২৪ মার্চ থেকে শুরু হয়েছে ঈদ পরবর্তী ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি। আগামী ৭ এপ্রিলের আন্তনগর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। ট্রেনে যাত্রার খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছেন সহকর্মী দেলোয়ার দোলন এবং কমলাপুর রেল এছাড়া রয়েছে সায়দাবাদে আমাদের সহকর্মী বাজিদ সাদ। আমরা শুরুতে যাব দোলনের কাছে। দোলন, ট্রেনের টিকিট জালিয়াতি বন্ধে কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ কি বলছে এবং তদারকির পরেও যাত্রীরা ট্রেনের ছাদে কেন উঠছে? আপনি যেমনটা বলছিলেন, ট্রেনের টিকিট এবার শতভাগ অনলাইনে বিক্রি হয়েছে। এটি যেমনিভাবে স্বস্তির কারণ, একইভাবে যাত্রীদের একটি বরাবরই অভিযোগ ছিল যে তারা অল্প সময়ের মধ্যে ট্রেনের টিকিট শেষ হয়ে যাচ্ছে। আর এই সুযোগকে কাজে লাগিয়েই মূলত একটি প্রতারক চক্র গড়ে উঠেছে, যারা একই টিকিট বারংবার যাত্রীদের কাছে বিক্রি করছেন। আর এই সুযোগকে তারা মূলত নিতে পারছেন অনলাইনের মধ্য দিয়ে, অর্থাৎ পাড়া মহল্লায় যে ধরনের কম্পিউটার দোকানগুলো রয়েছে সেখানের মধ্যে থেকে এই ধরনের ফটোশপের মাধ্যমে এডিটিং করে মূলত এই ধরনের টিকিটগুলো তারা তৈরি করছেন। এছাড়াও অনলাইনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গ্রুপ তৈরি হয়েছে, যেখানে মূলত কম দামে কিংবা অল্প সময়ের মধ্যে টিকিট দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। আর যখনই যাত্রীরা তাদের ফাঁদে পড়ছেন, তারা কিন্তু আজকে আমরা সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে অবস্থান করছি, আমরা দেখেছি এমন অনেক যাত্রী রয়েছেন যারা এই ধরনের চক্র থেকে টিকিট সংগ্রহ করে এসেছেন। তবে রেল কর্তৃপক্ষের ৩ স্তরের যে নিরাপত্তা বেষ্টনী, সেখানে তারা ধরা পড়ে যাচ্ছেন। ফলে এই সকল যাত্রীদেরকে কোনো প্রকার ভ্রমণ ছাড়াই আবার ফেরত পাঠানো হচ্ছে। অন্যদিকে যদি জানিয়ে রাখি, আজকে সকাল থেকে বিশেষ করে সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে গেছে কমলাপুর স্টেশন থেকে, সেগুলো যথাসময়ে ছেড়েছে, 2-1টি ছাড়া। যেমনটি আমরা জানিয়েছেন যে রেলওয়ে স্টেশন মাস্টার, তিনি বলছিলেন যে প্রথম যে ট্রেনটি ছেড়ে যায় রাজশাহীর উদ্দেশ্যে, সেটি যান্ত্রিক ত্রুটির কারণে 30 থেকে 35 মিনিট দেরি করে। এছাড়া অন্যান্য ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে গেছে। তবে আমরা দেখেছি যাত্রীদের ট্রেন যখন ছেড়ে যায় তখন একটা উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অনেকে ছাদে উঠে পড়েন,
ট্রেনে ঝুলে যাওয়ার চেষ্টা করেন সেই ধরনের যাত্রীদেরকে মূলত ট্রেনের ছাদ থেকে নামাতে গিয়ে অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে। আর তখনই দেখা যাচ্ছে প্রত্যেকটি ট্রেন ছেড়ে যেতে 15 থেকে 20 মিনিট দেরি হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে এবারের ঈদযাত্রায় অনেকটা স্বস্তির সাথে অনেকে গ্রামের বাড়িতে যাচ্ছেন। তো এই ছিল কমলাপুর স্টেশন থেকে আমার কাছে থাকা ঈদযাত্রার সবশেষ তথ্য। এবারে সায়দাবাদ বাস টার্মিনালে যাব, সেখানে আছেন সহকর্মী বাইজিদ সাদ। একটু জানাবেন আমাদেরকে, গাবতলীর মতো বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ সায়দাবাদেও আছে কিনা, যাত্রীরা আপনার কাছে কিছু জানিয়েছেন কিনা? মিম, সহকর্মী দেলোয়ার দোলন স্বস্তি নিয়ে যাত্রীদের নিজ গন্তব্যে ফিরে যাওয়ার কথা বলছিলেন। আমার এখানেও ঠিক তাই। সায়দাবাদে আমরা সকালবেলা একবার এসেছিলাম, সকালে এসে যাত্রীচাপ বেশ দেখেছি, তবে এখন যেহেতু মধ্য দুপুর সেক্ষেত্রে এখন যাত্রীচাপ কিছুটা কম রয়েছে। তবে এখানে যাত্রীরা বাড়তি ভাড়া নিয়ে কিন্তু যে অভিযোগটি সকালে করেছিলেন সেই অভিযোগটি এখনও আছে, অর্থাৎ সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু এখানে কর্তৃপক্ষ বা আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে বা এই সংশ্লিষ্ট যারা রয়েছে বিআরটিএর, তারা কিন্তু এখানে কোনোরূপ কোনো অভিযান পরিচালনা বলেন কিংবা এখানে কোনো দায়িত্ব পালন করা সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। যাত্রীরা কিন্তু এখনও ঠিক ভাড়া বেশির অভিযোগটি করছেন। যেমন তারা বলছেন যে 600 টাকা যেখানে সারা বছর ভাড়া নেওয়া হতো সেখানে এখন 800, 1000, 1200 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে, সেই অভিযোগটি কিন্তু তারা তুলছেন। অন্যদিকে এই বিষয়টি ব্যাখ্যা দিয়ে আমাদেরকে যারা কাউন্টারের কর্মীরা রয়েছেন বা বাসের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদেরকে যেমনটি বলছেন যে সারা বছর তারা আসলে ভাড়াটা কম রাখেন, এই ঈদের সময় আসলে বিষয়টি তারা পুষিয়ে নেন, এই যে ভাড়াটি সারা বছর কম রেখেছেন সেই লজিকটি কিন্তু তারা দিচ্ছেন। কিন্তু আদতে যারা ভোক্তারা রয়েছেন, যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে এই সারা বছর কম নিয়ে এই মুহূর্তে আসলে কেন ভাড়াটা বেশি নেওয়া হবে সে বিষয়ে কিন্তু তারা অভিযোগ করেছেন। এবং সেই সাথে সাথে তারা আমাদেরকে বলেছেন যে এখানে যেসব বাস রয়েছে সেগুলো কিন্তু সময় মতো আসলে ছেড়ে যাচ্ছে না, সেগুলো 1 ঘন্টা কখনো কখনো 1.5 ঘন্টা বিলম্বে বাস ছেড়ে যাচ্ছে, সেই অভিযোগটিও কিন্তু তারা এখান থেকে আমাদের কাছে করেছেন। অন্যদিকে বাস কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন যে তাদের যাত্রীর সংখ্যা অনেক কম, মানে তারা বিগত সময়ে যেরকম যাত্রী আশা করেছেন সেই তুলনায় যাত্রী কম। আমরা জিজ্ঞাসা করেছিলাম কেন এই যাত্রীর সংখ্যা কম, সে সদুত্তর কিন্তু তারা দিতে পারেননি। কিন্তু তারা এটি দাঁড়া করে রেখেছেন এই কথাটি যে গণমাধ্যম তাদের কাছে যখনই যাবে তারা হয়তো বলেই দিবেন যে যাত্রীর সংখ্যা কম, তেমনটিই কিন্তু আমরা প্রত্যেকবারই পাচ্ছি। কিন্তু আমরা দেখছি যে এখানে কোনো বাসই একেবারে ফাঁকা যাচ্ছে না, প্রত্যেকটি বাসই একদম পরিপূর্ণভাবে যাত্রীতে পরিপূর্ণ। যারা নারীর টানে বাড়ি ফিরে যেতে চান তাদেরকে নিয়ে পরিপূর্ণভাবেই কিন্তু যাচ্ছে, তবে কাউন্টারে যাত্রীর সংখ্যা কিছুটা কম রয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে সবশেষ। এই যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। টানা 9 দিনের ছুটিতে এবারের এই যাত্রায় এখনো পর্যন্ত স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে মানুষ। খুব বেশি দীর্ঘ না হলেও কোথাও কোথাও যানজট সৃষ্টি হতে দেখা গেছে। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন কোনো যাত্রী। এই যাত্রা নির্বিঘ্ন করতে সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও রোভার স্কাউট সদস্যরা। বিস্তারিত প্রতিবেদনে। আপনজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষের ঈদযাত্রা চলছে। টানা 9 দিনের ছুটিতে এবারের ঈদযাত্রায় মোটামুটি স্বস্তি নিয়েই বাড়ি ফিরছে মানুষ। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়ক দুটির বিভিন্ন মোড়ে যত্রতত্র যাত্রী ওঠানোয় যানবাহন চলছে কিছুটা ধীর গতিতে। খুব বেশি দীর্ঘ না হলেও কোথাও কোথাও সৃষ্টি হয়েছে যানজট। চন্দ্রা মোড়ে স্থানীয় প্রশাসনের নির্দেশে বাস কাউন্টার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দীর্ঘ সময় বাসের জন্য সড়কে অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। এছাড়াও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। ঈদের মধ্যে তো বাড়তি ভাড়া চাবেই, এটাই স্বাভাবিক, কারণ প্রত্যেক ঈদে বাড়িতে যাওয়া হলে সবাই বাড়তি ভাড়াই চা। নর্মালি 600 টাকা ভাড়া চেয়ারকোচ গাড়িতে, এখন 800 টাকা। আমার খালি গাড়ি আসতে হয়, এসে ঈদের যাত্রীগুলো নিয়ে যেতে হয়। প্রশাসন থেকে কাউন্টার বন্ধ রাখতে বলছে, আমরা বন্ধ রাখতেছি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। ড্রোন পর্যবেক্ষণ, মোটরসাইকেল পেট্রোলিং, কুইক রেসপন্স টিম ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে কাজ করছে পুলিশ। একই সঙ্গে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি কয়েকশো ভলেন্টিয়ার কাজ করছে মহাসড়কে। উত্তরের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ।
যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও ট্রাকের ছাদে পরিবার নিয়ে বাড়ি ফিরতে দেখা গেছে। এই মহাসড়কে এখন পর্যন্ত কোনো যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরতে পারছে ঘরমুখো মানুষ। ঈদযাত্রা আরামদায়ক করতে প্রায় সহস্রাধিক পুলিশ সদস্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে যানজটের সৃষ্টি হয়েছে। তবে যান চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও রোভার স্কাউট সদস্যরা। কুমিল্লা অংশের যানজট প্রবণ 12টি স্পটে যানবাহনের ধীরগতি থাকলেও এবারের ঈদযাত্রা স্বস্তির। বলতা থেকে এ পর্যন্ত যান মেঘনা থেকে জাম ঠেলতে এই পর্যন্ত আসি 3 ঘন্টার উপরে লাগছে ভাই। এদিকে প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ি ফেরা মানুষের ভিড় বেড়েছে চট্টগ্রাম রেলওয়ে প্ল্যাটফর্মে। শিডিউল বিপর্যয় ছাড়াই ট্রেনগুলো চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে। সবাই অপেক্ষা করতেছে আমাদের জন্য, সেজন্য আর কি মানে মূলত ঈদে যাওয়া, বাড়িতে যাওয়া। একদিন পরে স্কুলে কাজ পড়ালেখা সেরে একটু বাড়িতে মজা করতে যাচ্ছি, এটা অনেক আনন্দজনক। শাশুড়ি আছে বাড়িতে, বাচ্চাদেরকে নিয়ে যাইতেছি, খুব আনন্দ লাগতেছে। এছাড়া ঢাকা আরিচা মহাসড়কে চাপ থাকলেও পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে যাত্রী ও যানবাহনের চাপ নেই। যাত্রী ও যানবাহন পারাপারে প্রস্তুত রাখা হয়েছে 17টি ফেরি ও 20টি লঞ্চ। শোভন মাহমুদ খান, এখন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে দাউদকান্দি অংশে প্রায় 12 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এই পথের চলাচলকারীরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, জানাবেন দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে কিনা, আর যানজট নিরসনে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? শাপিন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী যে লেনে সিমেন্ট বোঝাই যে ট্রাক উল্টে দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল, সেটি কিন্তু ঘণ্টাখানিকের মধ্যে তারা উদ্ধার করেছেন পুলিশ এবং সেনাবাহিনী, তারা ঘটনাস্থলে এসে। তবে এখন যে যানজট সেটি আসলে হচ্ছে উল্টো পথে যে গাড়িগুলো প্রবেশ করেছিল আপনার দুই পাশে, যার কারণে এখন উভয় পাশেই কিন্তু এখন প্রায় 10 থেকে 12 কিলোমিটার যানজটে আটকা পড়েছেন যাত্রীরা। আমরা দেখেছি যে কে কার আগে যাবেন হুড়াহুড়ি করতে গিয়ে এখন যে আমার সামনে 3টি বাস একই সঙ্গে কিন্তু আসলে দাঁড়িয়ে গেছেন। এতে করে এখন আবার কিছুক্ষণ সময় থেকে আমরা দেখেছি একটু ধীরগতি নিয়ে যানজটগুলো যানজট অতিক্রম করে গাড়িগুলো চললেও কিন্তু এখন আবার চট্টগ্রামমুখী যে সড়ক সেটি কিন্তু যানজটে আটকা পড়েছে। একই সঙ্গে ঢাকামুখী সড়কও কিন্তু একই অবস্থা। হাইওয়ে পুলিশের সাথে আমরা কথা বলেছি, এখানকার স্থানীয় যিনি ওসি রয়েছেন ইলিয়টগঞ্জ থানার ওসি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা সেনাবাহিনীর সহযোগিতায় খুব দ্রুতই দুর্ঘটনা কবলিত সিমেন্ট বোঝাই ট্রাকটি তারা উদ্ধার করে সরিয়ে নিয়েছেন, কিন্তু বিভিন্ন অংশে যে উল্টো পথে গাড়িগুলো প্রবেশ করেছে যার কারণে কিন্তু এই যানজট এখন দীর্ঘস্থায়ী হচ্ছে। তবে তারা বিভিন্ন জায়গায় যেসব জায়গাগুলোতে আসলে উল্টো পথে গাড়ি প্রবেশ করেছে সেগুলোকে তারা সরিয়ে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে করে দ্রুত সড়কটা স্বাভাবিক হয়ে ওঠে। কিন্তু সেটা 2 থেকে আড়াই ঘন্টা অতিক্রম করলেও কিন্তু এখন পর্যন্ত আমরা সেই কোনো চিত্র আমরা দেখছি না। ঢাকামুখী যে সড়ক রয়েছে এটি আমার পিছনে যে ইলিয়টগঞ্জ আছে, ইলিয়টগঞ্জ থেকে দাউদকান্দির গরিপুর থেকে রায়পুর পর্যন্ত কিন্তু এখন এই যানজট ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে আমি যদি বলি যে চট্টগ্রামমুখী লেনের কথা, সেটিও প্রায় এখন যে আপনার থেকে গরিপুর থেকে আপনার চান্দিনার মাদাইয়া পর্যন্ত পৌঁছেছে। এতে উভয় পক্ষে প্রায় আসলে যে 12 থেকে 15 কিলোমিটার যানজটের কথা আমরা বলছি, সেটা কিন্তু আরও বেড়েছে বলে যারা চালক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে শুধু কুমিল্লার অংশে না, মুন্সিগঞ্জের অংশেও কিন্তু বেশ কয়েকটি জায়গায় যানজট রয়েছে। তবে আমরা সকাল থেকে দেখেছি যে এই যে মহাসড়কের যে সকল জায়গাগুলো রয়েছে যানজট প্রবণ, সেগুলোতে কাজ করছেন যানজট নিরসনে সেনাবাহিনী, রোভার স্কাউট এবং পুলিশ সদস্যরা। কিন্তু এই যে ট্রাকটি উল্টে পড়ার কারণে কিন্তু এই যে একটা স্বস্তির মহাসড়ক একটা অস্বস্তি তৈরি করেছে। তবে সেটি স্বস্তি ফিরে আনার জন্য হাইওয়ে পুলিশ কাজ করছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। তো শাপিন, এই ছিল যানজটের সবশেষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজটের খবর জানাতে যুক্ত হয়েছিলেন মাসুদ আলম। এখন দুপুরে একটা বিরতি নিচ্ছি, একটু পর সাথে থাকুন। ফিরলাম বিরতির পর, দেখছেন এখন দুপুর।
ঈদের আগ মুহূর্তে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের মাংসের দাম। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম। নাম্বারের তালিকায় আছে গরু ও খাসির মাংস। তবে তরল দুধের দাম কিছুটা বাড়লেও স্থিতিশীল রয়েছে সেমাই, নুডলস, পোলাওয়ের চাল ও মশলার দাম। দাম নিয়ন্ত্রণে থাকায় সন্তুষ্ট ক্রেতারাও। আরও জানাবেন আসিফ ইকবাল খান। আর কদিন বাদেই ঈদ, এর মধ্যেই ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী। ফাঁকা হচ্ছে ঢাকা, তবে ক্রেতা কমের বাজারেই বেড়েছে সব ধরনের মাংসের দাম। সপ্তাহের ব্যবধানে সোনালী মুরগির দাম কেজিতে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 320 টাকা দরে। আর একই সময়ের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 220 টাকা দরে। গত সপ্তাহে কেজিতে প্রায় ব্রয়লারের কেজিতে বাড়ছে 20 টাকা, সোনালী কেজিতে বাড়ছে 40 টাকা। সপ্তাহে সপ্তাহে বাজার চেঞ্জ হয়, কিন্তু সপ্তাহে সপ্তাহে আমাদের ইনকাম তো চেঞ্জ হচ্ছে না। বিশেষ করে যারা নিম্নবিত্ত বা মধ্যম আয়ের মানুষ, তাদের জন্য খুবই সমস্যা। ঈদের আগে বেড়েছে গরু ও খাসির মাংসের দামও। 50 টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে 1250 টাকা দরে। আর গরুর মাংসের দাম কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 780 টাকা দরে। গরুর রাখার কষ্ট, হ্যাঁ, বিভিন্ন জায়গায় বেটার খরচ বেশি, এই কারণে আবার বেটার 10 টাকা বাড়ায় বেচতে হয়, আমার 10 টাকা বাড়ায় কিনতে হয়। 650 ইটি করে দেওয়া ছিল, কিন্তু এটা আসলে মার্কেটে ইমপ্লিমেন্ট হয় না, ওদের মতোই ওরা করে। তবে তরল দুধের দাম কিছুটা বাড়লেও স্থিতিশীল রয়েছে ঈদের দিনের পণ্য হিসেবে পরিচিত সেমাই, নুডলস, পোলাওয়ের চালসহ প্রায় সব ধরনের মশলার দাম। এই বছরটায় রমজানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন পেঁয়াজ, আদা, রসুন, চিনি, ছোলা, মসুর ডাল, অন্যান্য জিনিসের দাম স্বাভাবিক অবস্থা আছে, কম। রমজানের যে আইটেমগুলিও প্লাস এখন ঈদের যে আইটেমগুলো সবগুলোই মানে পর্যাপ্ত পরিমাণ ছিল এবং মানুষের ক্রয় ক্ষমতার ভিতরেই ছিল। গত বছরের তুলনায় আমার মনে হয় না খুব বেশি হয়েছে, বরং এটা আমার কাছে ক্রয় ক্ষমতার মধ্যেই আছে এবং স্থিতিশীল। এদিকে লেবু, শসা ও বেগুন আগের মতোই বেশি দামে বিক্রি হলেও স্থিতিশীল রয়েছে অন্যান্য সবজির দাম। দু একটি বাদে স্থিতিশীল রয়েছে সব ধরনের মাছের দামও। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও শান্তি কামনার সঙ্গে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করে পবিত্র জুমাতুল বিদা নামাজ আদায় করলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে বড় জামায়াতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মুসল্লিরা। পূর্ণ হয়ে যায় পুরো মসজিদ। মুসল্লিরা বলছেন, আত্মশুদ্ধির মাস রমজান থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি ও সামাজিক জীবনে যেন সকলেই শৃঙ্খলার সঙ্গে চলতে পারেন, সেই প্রার্থনাই করেছেন তারা। সৃষ্টিকর্তার কাছে প্রত্যাশা, বাংলাদেশের মানুষের মাঝে যেন বজায় থাকে শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব। প্রত্যেকটা রমজানে দোয়া করেছি ফিলিস্তিনি ভাইদের জন্য, আমাদের দেশের মঙ্গল কামনার জন্য দোয়া করেছি। সবাই একসাথে ভ্রাতৃত্বের সাথে থাকতে পারি, সেইভাবেই দোয়া করছে। ধর্ম, বর্ণ নির্বিশেষে যাতে সবাই ভালো থাকতে পারে, এটাই চাওয়া। তো সব কিছু মিলে আল্লাহর শুকরিয়া এবং আল্লাহর সন্তুষ্টি যদি আমরা লাভ করতে পারি, তাহলে আমরা লাভবান। শেষ মুহূর্তের ঈদ কেনাকাটার রাজধানীর খবর। রাজধানীর শপিং মল বিপণী বিতানে ভিড় করছেন ক্রেতারা। বিস্তারিত জানতে নিউ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, শেষ সময় পোশাকের পাশাপাশি আর কি পণ্য বেশি বিক্রি হচ্ছে? মিম, আপনাকে যদি বলে রাখি যে স্বাভাবিকভাবেই কিন্তু এই শেষ মুহূর্তেই যারা এখনও কেনাকাটা করতে পারেনি তারাই কিন্তু কেনাকাটা করছেন। বিশেষ করে শিশুদের যেসব চাহিদা থাকে, শিশুদের চাহিদা মেটাতেই কিন্তু বড়রা বা পরিবার পরিজন নিয়ে এখানে আসছেন এবং তারা কিন্তু বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি যে জুতার থেকে শুরু করে শিশুদের যেসব আসবাবপত্র রয়েছে তারা কিন্তু সেদিকে বেশি করে আর কি নজর দিচ্ছেন বা ফোকাস করছেন। এছাড়াও যদি আমরা দেখেছি সকাল থেকে আমরা বিভিন্ন শপিং মলে ঘুরে দেখেছি, সেই তুলনায় কিন্তু শুরুর দিকে বা রোজার মাঝামাঝি সময় যে ধরনের ভিড় আমরা দেখে আসছি সেই ধরনের ভিড় কিন্তু খুব একটা ছিল না। দোকানিরা বলছেন যে দুপুরের পর বা সন্ধ্যার পর থেকে ভিড়টি বাড়তে পারে, আবার অনেকেই শুরুর দিকে বা মাঝামাঝি সময়ে কেনাকাটা করে গ্রামের বাড়ি ফিরে চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু এখন অনেকে আসছে না। আবার কারোর সাথে কথা বলে জানতে পারছি গাজীপুর, নারায়ণগঞ্জ বা কেরানীগঞ্জ বা ঢাকার বাইরে থেকেও অনেকে এখানে এসছেন, দেখছেন বা কিনছেন। তবে চিত্রটা নিউ মার্কেট, আমি যেখানে আছি নিউ মার্কেটে একটু ভিন্ন, অর্থাৎ
শপিং মলের তুলনায় কিন্তু এই নিউ মার্কেট এরিয়াতে কিন্তু বেশি ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। সেই জায়গা থেকে এবারে সব থেকে বেশিরভাগ কেনাকাটাই হচ্ছে যে শিশুদের পোশাক আশাকে কিন্তু সব থেকে বেশি বিক্রি হচ্ছে। আর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি জুতার দোকানেও বেশ ভিড় ছিল। তবে বিক্রেতারা আমাদেরকে বলছেন গেলবারের তুলনায় এবারের বেচা বিক্রি সামান্য কিছু কম রয়েছে। পাশাপাশি আবার অনেকেও দাবি করছেন যে গেলবারের তুলনায় এবার তাদের বেচা বিক্রি ভালো হয়েছে। তবে আমরা দোকান মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা বলেছেন এখন পর্যন্ত প্রায় 30% কম বেচা বিক্রি হয়েছে গেলবারের তুলনায়। তবে সবকিছু মিলিয়ে দোকানিদের কণ্ঠে ছিল স্বস্তির সুর। এছাড়াও পছন্দ মতো তাদের পোশাক কিনতে পারে ক্রেতারাও কিন্তু তারা স্বস্তি প্রকাশ করেছেন আমাদের কাছে। বিশেষ করে যদি আমরা আরো একটু যদি বলি যে এখানে কিন্তু বিভিন্ন বয়সী পরিবার পরিজন নিয়ে আসার পাশাপাশি কিন্তু যারা এখনো কর্মব্যস্ততার কারণে বা ছুটির কারণে কেনাকাটা করতে পারেনি তারা কিন্তু শেষ সময় কি বেছে নিয়েছে। এছাড়া যারা ঝক্কি ঝামেলা পছন্দ করেন না, একটু নিরিবিলি কেনাকাটা বা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে চান, তারাও কিন্তু এই শেষ সময় যেহেতু ভিড় কম থাকে এই কারণে আসছে। তো মিম, ঈদ বাজারের কেনাকাটা নিয়ে সবশেষ এই ছিল আমার কাছে। কুষ্টিয়া ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মা ছেলে সহ 4 জন নিহত হয়েছেন, আহত আরও 1 জন। সকাল 9টার দিকে কুষ্টিয়া শহরে ড্রাম ট্রাক চাপায় 3 বছর বয়সী ছেলের সহ এক মায়ের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে শিশুটির বাবা। পুলিশ জানায় ঈদের ছুটিতে স্ত্রী সন্তান নিয়ে মোটরসাইকেলে করে কুষ্টিয়া আসছিলেন আব্দুল কাদের। মোটরসাইকেলটি শহরের বাইপাস গোলচত্বর এলাকায় পৌঁছলে দ্রুত গতির একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ছেলের মৃত্যু হয়। এদিকে গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালক ও তার সহযোগী নিহত হয়েছেন। ভোরে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় পিকআপ ভ্যানটিতে মুরগি নিয়ে ঢাকা থেকে ফেরার পথে মহাসড়কের হোতাপাড়া এলাকায় পৌঁছলে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে, তাদের কথার সাথে হাসিনার কথার মিল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর একটি মহল আদালতে মেয়র ঘোষণার রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পদটিকে দখল করা হয়েছিল, সেটার বিরুদ্ধে যে একটা আইনি ভিত্তি প্রতিষ্ঠা করলাম, সেটা কিন্তু একটা সেই বিষয়ে কিন্তু কোনো অ্যাপ্রিসিয়েশন কিন্তু ওই মহলটি দেখাচ্ছে না। তারা ফোকাস করছে শুধুমাত্র যে আমরা এখন মেয়র পদে বিএনপি প্রার্থী যাচ্ছে। যে নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায়। নেত্রকোনায় ঈদকে সামনে রেখে কসমেটিক্স পণ্যের বিক্রি বেড়েছে। দোকানগুলোতে বিদেশি প্রসাধনীর পাশাপাশি বাড়তি চাহিদা দেশীয় পণ্যের। ক্রেতারা জানান গুণগত মান ভালো আর দাম তুলনামূলক কম হওয়ায় দেশীয় কসমেটিক্সেই আস্থা রাখছেন তারা। এদিকে বিক্রেতারা বলছেন এবছর ঈদ উপলক্ষে বেচাকেনা কিছুটা কম। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদনে বিস্তারিত। জেলার বড়বাজারের প্রায় প্রতিটি দোকানে এখন ক্রেতাদের ভিড়। চাহিদা মতো পছন্দের ব্র্যান্ডের প্রসাধনী কিনছেন ক্রেতারা, তবে বিদেশি পণ্যের চেয়ে চাহিদা বেড়েছে দেশীয় পণ্যের। রোজার ঈদের অন্যতম বড় অনুষঙ্গ মেহেদি। চাঁদ রাতের আগেই তাই মেহেদি কিনতে ভিড় করছেন নারীরা। পছন্দের মেহেদির তালিকায় মমতাজ হার্বাল সহ রয়েছে দেশীয় সব ব্র্যান্ডের নাম। ব্যবহার করে দেখছি যে দেশীয় পণ্যগুলি ভালো মনে হয়, যদি ভালো হয় আমরা দেশীয় প্রোডাক্ট ইউজ করব। 5 বছর যাবত এখানে আছি, ওইখান থেকে নিয়ে চলতেছে এবং মোটামুটি ভালোই চলে। আগের তুলনায় বাজারে বেড়েছে দেশীয় পণ্যের সরবরাহ। এর মধ্যে ফেস ওয়াশ, মেহেদি, সাবান ও শ্যাম্পুর চাহিদা সবচেয়ে বেশি। আর উদ্যোক্তারা বলছেন দেশীয় পণ্যের গুণগত মান ধরে রাখতে পারলে এর বাজার আরও বাড়বে। আশা করতেছি বেচাকেনা আরো ভালো হবে। তবে মমতাজের যে আইটেমটা ওটা আগেও রানিং ছিল, এখন আরো বেশি বেড়ে গেছে। আমাদের দেশি মাল এখন মোটামুটি আগের চেয়ে অনেক আপডেট হয়েছে এবং ভালো কোয়ালিটি করছে। প্রোডাক্টগুলো যদি ওরা ভালো করে প্রতিষ্ঠানগুলো, তাহলে আমাদেরকে বাইরের কোনো প্রোডাক্ট ইউজ করতে হবে না, আনতে হবে না। আমরা দেশীয় পণ্য দিয়েই কাজ করতে পারবো এবং আমরা স্যাটিসফাই থাকবো। আমি নিজে স্যাটিসফাই থাকবো, আমার ক্লায়েন্ট স্যাটিসফাই থাকবে। এবারের ঈদে জেলার ছোট বড় মোট 5 শতাধিক কসমেটিক্সের দোকানে প্রায় 60 কোটি টাকার বেচে কেনার আশা ব্যবসায়ীদের। রিফাত আহমেদ রাসেল,
এখন নেত্রকোনা। প্রায় শেষের পথে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সংগৃহীত তহবিল, তাই দেশের বিত্তবান ও বেসরকারি প্রতিষ্ঠানকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সকালে শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, এ পর্যন্ত জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 745 শহীদ পরিবারকে 37 কোটি 25 লাখ এবং 5,596 জন আহত ব্যক্তিকে 59 কোটি 61 লাখ টাকা সহায়তা দিয়েছে সংস্থাটি। এদিকে আহত না হয়েও অনেকে আহত সাজার চেষ্টা করছে। স্নিগ্ধ জানান, তাদের নিয়ে বিব্রত প্রতিষ্ঠানটি, এজন্য সঠিক মানুষের কাছে সহায়তা পৌঁছাতে বিলম্ব হচ্ছে বলেও জানান তিনি। এদিকে আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ নামে নতুন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে আহতদের কাছে গিয়ে অনুদান পৌঁছে দেওয়া হবে বলেও জানান জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী। আমাদের মাঝে উপস্থিত আছে আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ। এই কর্মসূচিটি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে এই কর্মসূচিটি গ্রহণ করা হবে এবং প্রত্যেকটি জেলায় জেলায় যে আমাদের যে আহত যোদ্ধা ভাই বোনরা রয়েছে তাদের কাছে আমাদের ফাউন্ডেশনের যে আর্থিক সহযোগিতাগুলো আছে সেগুলো পৌঁছে দেওয়া হবে। এখন তো পুরো নিচে একটা বিরতি, ফিরবো একটু পর, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন এখন দুপুর। 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মিয়ানমার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিসি তথ্য বলছে 7.7 মাত্রার ভূমিকম্পের 12 মিনিট পর মিয়ানমারের মধ্যাঞ্চলে 6.4 মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত এনেছে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগাইন থেকে 16 কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে অন্তত 10 কিলোমিটার গভীরে। এপির তথ্য বলছে ভূমিকম্পের আঘাতে মিয়ানমারের মধ্যাঞ্চলে বেশ কিছু রাস্তা বেঁকে গেছে, ছাদ ভেঙে পড়ার খবরও মিলেছে কোথাও কোথাও। এদিকে মিয়ানমারের এই ভূমিকম্প ছড়িয়েছে নেপাল, ভারত, চীন ও থাইল্যান্ডের। কম্পনের প্রভাবে থাইল্যান্ডের একটি নির্মাণাধীন ভবন ধসে পড়তে দেখা গেছে। এছাড়া ভূমিকম্পের সময় বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আশ্রয় নেন কয়েকশো বাসিন্দা। এছাড়া চীন সীমান্তবর্তী তিব্বতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে জানাচ্ছে বেশ কিছু গণমাধ্যম। শেষ করছি রাতের বাজার এখন দুপুর। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। অর্থনীতি ও প্রযুক্তি খাতে ঢাকা বেইজিং একটি চুক্তি ও 8টি সমঝোতা। চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূমিকার আহ্বান। Bangladesh is the most densely populated country in the whole world, if you believe that, in the entire world. And every day it is becoming more dense. কমলাপুরের ট্রেনের একই টিকিট ফটোশপ করে বারবার বিক্রির অভিযোগ। ইলিয়টগঞ্জের সিমেন্ট বোঝায় ট্রাক উল্টে দাউদকান্দিতে 12 কিলোমিটার যানজট। ছুটির দিনে জমজমাট ঈদ শপিং। শেষ সময়ে জুতা ও প্রসাধনীর বিক্রি বেড়েছে। ব্র্যান্ডের শপে অফারের ছড়াছড়ি। ঈদের আগে বেড়েছে সব ধরনের মাংসের দাম, তরল দুধের দাম চড়া। বেশি দামে বিক্রি হচ্ছে সবজি। সিজনাল যে জিনিসটা সেটা আপাতত সরবরাহ একেবারেই কম। ঈদ সামনে এই জন্য একটু কাইসা এই জন্য দামটা বেশি উঠতে দেয়। 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মিয়ানমার। থাইল্যান্ডে ধসে পড়েছে ভবন, কম্পন অনুভূত বাংলাদেশেও। এই ছিল এখন দুপুরের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন এখন.টিভি। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।